মাংস মাংস আমরা কম বেশি প্রত্যেকেই খেতে ভালোবাসি, কিন্তু আমরা অনেকেই এটা জানি না যে মাংস শুধুমাত্র আমরা মানুষেরাই ভালোবাসি না, মাংস যে কোনো প্রেতাত্মারও খুব পছন্দের একটা খাবার। তবে আর একটা কথা এখানে বলে রাখি, আমরা অনেকেই রাতের বেলায় বিভিন্ন দোকান থেকে মাংস কিনে এনে বাড়িতে রান্না করে খাই। তবে এই যে রাতের বেলায় আমরা অনেক দোকান থেকে মাংস কিনে আনি, এই আনার সময় বা এই আনার পর বাড়িতেও কিন্তু অনেক সময় অনেক ভৌতিক ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, এইরকমই একটা ঘটনা আজ থেকে বেশ কয়েক বছর আগে আমারই এক দুঃসম্পর্কের এক পিসে মশাইয়ের সাথে ঘটেছিল। আমার এই পিসে মশাইয়ের নাম হচ্ছে সুব্রত চ্যাটার্জি। ওনার বাড়ি বাঁকুড়ার ধলডাঙ্গায়। যদিও ধলডাঙ্গা এই মুহূর্তে এই 2025 সালের শেষের দিকে এসে এখন অনেকটাই উন্নত, অনেকটাই উন্নত। কিন্তু আজ আমি যেই ঘটনাটা বলবো, এই ঘটনাটা ঘটেছিল 2011 সালের ফেব্রুয়ারি কি মার্চ এরকম একটা সময়ে। তো ওই পিসে মশাই আমাকে ঘটনাটা ঠিক যেভাবে বলেছিল, মানে তার সাথে বা তার পুরো পরিবারের সাথে ঘটনাটা ঠিক যেভাবে ঘটেছিল, আমি ঠিক সেভাবেই ঘটনাটা বলছি। বাঁকুড়ার একটা ছোট্ট অফিসে আমি অ্যাকাউন্টেন্টসের কাজ করতাম। আমার অফিস টাইম ছিল সকাল 10টা থেকে সন্ধে 6টা। তবে সেই সময় এই সমস্ত কাজে বেতন খুব একটা ছিল না, যার ফলে এই সামান্য বেতন দিয়ে সংসার চালানো খুবই টাফ হয়ে উঠেছিল। আমি ছিলাম গ্র্যাজুয়েট, তো আমি কি করলাম না, এই চাকরির পাশাপাশি আমি টিউশন পড়াতাম। আমি আমার অফিস ছুটি হওয়ার পর ওখানকারই বেশ কয়েকজন ছেলেকে টিউশন পড়িয়ে তারপরেই বাড়ি ফিরতাম। তো আজকে যেই দিনের ঘটনার কথা বলছি, এই দিনটা ছিল শনিবার। আমি প্রতিদিনের মতোই ওই দিনও অফিস যাই। তখন কিন্তু এমন ছিল না যে শনিবার হাফ ছুটি বা সপ্তাহের কোনো একটা শনিবার ডিউটি হতো, কোনো একটা শনিবার বন্ধ, এমন কিন্তু না। সপ্তাহের শুধুমাত্র রবিবারে বন্ধ ছিল, বাকি সব দিন সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা এটাই আমাদের ডিউটি টাইম ছিল। তবে সমস্যা হচ্ছে, ওই দিন আমার বাড়িতে আমার স্ত্রী আর আমার মেয়ে ছিল না। আমার সম্বন্ধীর একমাত্র ছেলের অন্নপ্রাশনে ওরা ওখানে গিয়েছিল, মানে আমার শ্বশুর বাড়ি গিয়েছিল। অবশ্য আমারও যাওয়ার ভীষণ ইচ্ছে ছিল, কিন্তু অফিস থেকে ছুটি পেলাম না। তো কি আর করব, অফিস তো যেতেই হলো। অফিস থেকে বেরিয়ে টিউশন পড়িয়ে বাড়ি ফেরার জন্য বাস ধরলাম। বাস থেকে নামলাম আমাদের ধলডাঙ্গার মোড়ে। তখন ধলডাঙ্গার মোড়ে একটা মুসলিমদের ছেলের মাংসের দোকান ছিল। যেহেতু সকালে আমি অফিস বেরিয়ে গিয়েছিলাম, আর আমার স্ত্রীও যেহেতু সকালে বেরিয়ে গিয়েছে, তাই বাড়িতে রান্নাবান্না কিছুই হয়নি। কিন্তু রাতে তো আমাকে কিছু খেতে হবে। তো কি খাবো, বাড়িতে তো কিছুই নেই। এজন্য আমি মনে মনে ঠিক করলাম যে বাস স্ট্যান্ডের মোড়ে একটা মাংসের দোকান আছে, সেখান থেকে সামান্য কিছু মাংস কিনে নিয়ে যাই। বাড়িতে মাংস আর গরম গরম ভাত বেশ জমিয়ে একা তৃপ্তি করে খাবো। যথারীতি বাস থেকে নেমে মাংস কিনে আমি আমার বাড়ির পথ ধরি। আমার বাড়ি কিন্তু একেবারেই বাস স্ট্যান্ডের সামনে নয়, বাস স্ট্যান্ড থেকে বেশ অনেকটাই ভিতরে, এবং বলতে গেলে একটু গ্রাম্য পরিবেশই। আর তখনকার দিনে তো অনেকটাই গ্রাম্য পরিবেশ। আমি যথারীতি মাংস কিনে হাতে টর্চের আলো জ্বেলে ওই গ্রামের মেঠো পথ ধরে বাড়ি ফিরে আসছিলাম। এখানে একটা কথা বলে রাখি, ওই বাস স্ট্যান্ড আর আমার বাড়ির মাঝখানে একটা বড় বাঁশবাগান পড়ে। যেই বাঁশবাগানটা হেঁটে পেরোতেই প্রায় 2 থেকে 3 মিনিট সময় লেগে যায়। যথারীতি ওই বাঁশবাগান দিয়ে যখন আসি, একটা কিন্তু ভয়ানক ঘটনা ঘটে। আমি তখন কিন্তু এটা বুঝতে পারিনি, কিন্তু অনেক পরে বুঝেছিলাম। আমাদের গ্রামে কি হয় না, সেই মুহূর্তে তখন অত বাথরুম ছিল না। গ্রামের ছেলে মেয়ে প্রত্যেকেই সকালবেলায় হোক রাতে হোক, খাওয়া দাওয়ার পরে বা সকালে ঘুম থেকে উঠে বাথরুমের কাজগুলো কিন্তু এই বাঁশবাগানেই করত। তো আমি যখন এই মাংস কিনে আমার বাড়ির পথ ধরেছি এবং যখন বাঁশবাগানের মধ্যে প্রবেশ করেছি, ঠিক সেই সময়ে আমি খেয়াল করি যে
বাঁশবাগানের একেবারে সামনে একজন মহিলা একটা লণ্ঠন হাতে দাঁড়িয়ে আছে। আমি ভাবলাম যে হয়তো গ্রামেরই কোনো মহিলা বাথরুমের কাজ সারতে বাঁশবাগানে এসেছে, এবং অনেকেই এসে থাকে, এটা স্বাভাবিক ব্যাপার। আর আমি যেহেতু একজন পুরুষ মানুষ, আমি হেঁটে বেরোচ্ছি, এই জন্য হয়তো লজ্জায় সে আমাকে দেখে দাঁড়িয়ে গেছে। আমি সেই দিকে আর তাকাইনি, যথারীতি সেই জায়গাটা ক্রস করে পেরিয়ে চলে আসি। তবে যখন সেই জায়গাটা ক্রস করে মোটামুটি অনেকটাই পেরিয়ে আসি, বলতে গেলে বাঁশবাগানের একদম মাঝামাঝি পজিশনে চলে আসি, তখন আমি অনুভব করি যে আমার পেছন পেছন কেউ যেন হেঁটে আসছে। আমি একবার পেছন ঘুরে তাকাই। পেছন ঘুরে তাকাতেই দেখি বাঁশবাগানে একটু আগে যাকে আমি ওই হ্যারিকেন নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম, সেই আসছে। তবে অদ্ভুত ব্যাপার, আমি যখন পেছন ঘুরে তাকালাম, সেও কিন্তু দাঁড়িয়ে গেল, এবং কিছুক্ষণ পর আমি যখন আবারও চলতে শুরু করলাম, সে আবারও আসছে। আমার একটু খটকা লাগলো, কিন্তু আমি ব্যাপারটাকে নিয়ে খুব একটা ভাবিনি। আমি এটাই ভেবেছিলাম যে হয়তো গ্রামের কোনো বউটও হবে, আমি একটা পরপুরুষ রাত্রেবেলায় হেঁটে আসছি, আমাকে দেখে সে হয়তো ভয় পাচ্ছে বা লজ্জা পাচ্ছে, হয়তো এই কারণেই সে আমার কাছাকাছি আসতে চাইছে না। যথারীতি আমি সেই ব্যাপারটাকে নিয়ে কোনো মাথা না ঘামিয়ে নিজের বাড়ি ফিরে আসি। বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে আমি মাংসটাকে রান্নায় বসিয়ে দিই, আর উনুনে ভাতটা বসিয়ে দিই। দেখতে দেখতে 10টা 15-20-র মধ্যে রান্নাবান্না কমপ্লিট হয়ে যায়। তো রান্না কমপ্লিট হলে আমি সমস্ত খাবারকে ঢাকা দিয়ে আমার ঘরে একটা বাথরুম আছে, সেখানে আমি বাথরুমের কাজ সারতে যাই। যথারীতি বাথরুমের কাজ সেরে মিনিট 10 পর পুরোপুরি ফ্রেশভাবে এসে থালা নিয়ে ভাত বাড়তে বসি। ভাতটা বেড়েও ফেলি। এরপর বাটিতে কড়ার থেকে মাংসটাকে ঢালবো। করার পর যেই থালাটা ঢাকা দেওয়া ছিল সেটাকে খুলি। তবে এই থালাটা খুলতেই আমার পিলে চমকে যাই। ওই কড়ার মধ্যে এক টুকরো মাংস ছিল না, শুধু পড়েছিল গোটা কয়েক হাড়, সামান্য কিছুটা ঝোল, আর একটা আলু। তাও আলুটাও আবার আধ খাওয়া। আমি সত্যিই বেশ ভীষণ রকম অবাক হয়ে যাই। এটা কিভাবে সম্ভব? এটা তো কোনো বিড়াল বা কুকুরের কাজ হতে পারে না। কেননা কোনো বিড়াল বা কোনো কুকুর খাবারটাকে খেলে তারা নিশ্চয়ই খাবার খাওয়ার পর কখনোই এত সুন্দরভাবে ঢাকা দিয়ে যাবে না। আমি সত্যিই কিন্তু ভীষণ অবাক হয়ে যাই। তবে আমি তখনও কিন্তু এটা ভাবিনি যে এটা কোনো ভূত প্রেত বা অন্য কোনো কিছুর কাজ। হ্যাঁ, একটু খটকা লেগেছিল, কিন্তু আমি তখনও এটাকে নিয়ে এত সিরিয়াস হইনি। যথারীতি কি আর করব, খিদেও পেয়েছে, রাতও অনেক হয়েছে। আমি ওই কড়াইয়ে থাকা যে অল্প ঝোল ছিল, মাংসের হাড় ছিল, সেগুলোকে ফেলে কড়াটাকে আবারও ভালো করে ধুয়ে, ঘরের মধ্যে ডিম রাখা ছিল, তো সেই ডিম ভেজেই ভাতটাকে খেয়ে আমি শুয়ে পড়ি। রাতে আর থালা বাসনগুলো ধুলাম না, কেননা পরদিন রবিবার, কাজ নেই, বাড়িতে থাকবো, তো সকালেই ধুয়ে নেব, এই ভেবে শুয়ে পড়েছিলাম। দেখতে দেখতে ঘুমিয়েও গিয়েছিলাম। তবে কতক্ষণ ঘুমিয়েছি ঠিক খেয়াল নেই। রান্নাঘর থেকে ওই এঁঠো বাসনগুলো মেঝেতে চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ার একটা আওয়াজ ভেসে এলো, আর ওই আওয়াজেই ঘুমটা আমার ভেঙে গেল। আমি সত্যিই বেশ একটু অবাকই হলাম, কেননা রান্নাঘরের দরজা আমি নিজের হাতে বাইরের দিক থেকে বন্ধ করেছি। তাহলে ঘরে ঢুকলোটাকে, আর এঁঠো বাসনগুলোকে এরকমভাবে ছড়িয়ে ফেলছেটাই বা কে? মনে মনে আবার এটাও ভাবলাম যে আচ্ছা, আমি কি জানলাটা বন্ধ করতে ভুলে গেছি? তাহলে কি জানলা দিয়েই কোনো বিড়াল ঘরের মধ্যে ঢুকেছে, সেই কি এমন করছে? যাই তো, একবার দেখে আসি। এই ভেবে আমি রান্নাঘরে যাই। রান্নাঘরে গিয়ে দেখি যে না, জানালা ভিতর দিক থেকে বন্ধ। দরজাও আমি নিজে হাতে খুললাম, তো দরজাও বন্ধ ছিল। মানে ভিতরে প্রবেশ করার কোনো পথ নেই।
কেউ প্রবেশ করতে পারবে না। কিন্তু তারপরেও এঁঠো থালাগুলো চতুর্দিকে ছড়ানো অবস্থায় পড়ে আছে, এবং হাঁড়িতে যেই অল্প ভাত ছিল সেই ভাতগুলো আর নেই। উৎপল, আমি কিন্তু এবার সত্যি ভীষণ ভয় পেয়েছিলাম। আমার এবার কিন্তু খটকা লাগতে শুরু করলো। আমি অনেক ছোটবেলায় আমার ঠাকুমা, দাদু এদের মুখ থেকে শুনেছিলাম যে রাতের বেলায় নাকি কোনো লোভনীয় খাবার, বিশেষ করে মাছ, মুরগি, মাংস, হাঁস, এই সমস্ত খাবার নাকি কোনো পথ দিয়ে আনলে, বিশেষ করে বাঁশবাগান, কবরস্থান, শ্মশান, এইসবের পাশ দিয়ে আনলে অনেক সময় নাকি এই সমস্ত খাবারের লোভ তাদের হয়, তারা পিছু নেয়। তো সেই সমস্ত কথাগুলোই কিন্তু ওই রাতে আমার মনে পড়ছিল, কেননা সেই রাতে আমি বাড়িতে একা ছিলাম। আর সেই সময়টা শীতকাল, পুরো গ্রাম শুনশান, একটা কোনো শব্দ নেই, অন্ধকার পরিবেশ। স্বাভাবিকভাবেই এই সমস্ত মনে আসাও কোনো ভুল চিন্তা নয়। আমার কিন্তু ঠিক তখনই সেই বাঁশবাগানের ওই মেয়েটির কথা মনে পড়ে গেল। আমি কিন্তু হিসেবটাকে ঠিক মিলাতে পারছিলাম না। মানে ওই বাঁশবাগানের মহিলা যে লণ্ঠন হাতে নিয়ে দাঁড়িয়েছিল, যে আমার পিছু নিয়ে আসছিল, আমি আসলে সেও হাঁটছিল, আমি দাঁড়িয়ে গেলে সেও দাঁড়িয়ে যাচ্ছিল, তারপর ওভাবে পুরো মাংস খেয়ে ফেলা, মাংসের অবশিষ্ট হিসাবে শুধুমাত্র হাড় আর সামান্য কিছুটা ঝোল রাখা, এখন এঁঠো থালাগুলোকে ছড়িয়ে ফেলা, হাঁড়ির মধ্যে যেই অল্প ভাত ছিল সেগুলোকেও খেয়ে ফেলা, অথচ জানালা দরজা সব বন্ধ। মানে আমি সত্যিই কোনো হিসাব মেলাতে পারছিলাম না যে এটা কীভাবে সম্ভব। আমি বুঝতে পারলাম যে ওই ছোটবেলায় যে সমস্ত গল্পগুলো শুনতাম সেরকমই কিছু একটা ঘটেছে আমার সাথে। আমি আর ওই রান্নাঘরে সময় কাটালাম না, সঙ্গে সঙ্গেই রান্নাঘরটাকে বন্ধ করে আমি রুমে ফিরে আসি, এবং সারাটা রাত আমি জেগেই কাটাই। না, বাকিটা রাত আর কোনো কিছুই ঘটেনি। কোনোভাবে রাত কেটে ভোরের আলো ফুটলে আমি আবারও রান্নাঘরে আসি এবং সমস্ত এঁঠো বাসনপত্র, হাঁড়ি সবকে নিয়ে গিয়ে আমাদের বাইরের কলতলা থেকে ধুয়ে এনে ঘরের মধ্যে রাখি, এবং পুরো রান্নাঘরটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুই। এদিকে দেখতে দেখতে কিছুটা বেলা উঠতেই আমার স্ত্রী, মেয়ে ওরাও বাড়ি ফিরে আসে। আমি ওদেরকে কিন্তু সেই মুহূর্তে কিছুই বলিনি, কেননা আমার মেয়ে একেবারেই ছোট, আর আমার স্ত্রী, ও কিন্তু এই ভূত প্রেত এইসবে প্রবল বিশ্বাসী। আর সত্যি কথা বলতে ও প্রচণ্ড ভীতু। ওকে যদি বলতাম, ও আমার মেয়ের থেকেও বেশি ভয় পেত। তো আমি দেখলাম যে দুটোই তো বাচ্চা, এদেরকে বলে কোনো লাভ নেই, তার থেকে ওরাও ফিরে এসেছে, আর মাংসও শেষ, ঝামেলাও শেষ, কিচ্ছু হবে না, থাক, যাওয়ার হয়ে গেছে, আর তো কিছু হচ্ছে না, যদি কিছু হয় তখন দেখা যাবে। তবে আমি যেটা ভেবেছিলাম যে ঘটনা হয়তো ওই আগের রাতেই শেষ হয়ে গেছে, এটা কিন্তু আমার একটা ভুল ধারণা ছিল। ঘটনা শেষ হয়নি, বরং যেই আত্মা বা যেই ভূত, যেটাই বলি না কেন, যে খাবারের লোভে আমার পিছু নিয়েছিল, আমাদের বাড়ি এসেছিল, সে কিন্তু ওই খাবারের লোভে আমাদের বাড়ি থেকে আর যায়নি। সে প্রতিনিয়ত কিছু না কিছু খাবার জন্য আমাদের বাড়ির আশেপাশে বা আমাদের বাড়িতেই রয়ে যায়। যেই জন্য ওই ঘটনার পর থেকে বেশ কয়েকটা রাত আমাদের বাড়িতে বিভিন্ন রকমের ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটে। তো এই ঘটনার পর যেটা প্রথম রাত, মানে যেদিন আমার স্ত্রী, মেয়ে আমার সঙ্গে শুয়েছিল, সেই দিনই কিন্তু একটা ভয়ঙ্কর লেভেলের ঘটনা ঘটলো। আমি তো দুপুরে একটা লম্বা ঘুম দিয়েছিলাম, তো যেহেতু দুপুরে ঘুমিয়েছিলাম তাই রাতের দিকে আর ঘুম আসছিল না, আমি জেগেই ছিলাম। তবে আমার স্ত্রী, মেয়ে ওরা কিন্তু ঘুমিয়ে গেছে। তখন রাত কটা হবে আমার ঠিক মনে নেই, তবে মোটামুটি রাত কিন্তু একটা ভালোই হবে, প্রায় একটা একটা 10-15 এরকম হবে। ঠিক এরকম সময় আমি কিন্তু শুনতে পাই যে আমাদের কলতলা থেকে রান্নাঘরের দিকে কেউ যেন খুব আস্তে আস্তে একটা নুপুর পরে হেঁটে যাচ্ছে। আমি খুব ভালোভাবে কান খাড়া করে শুনি যে কি হয়। আমি পুরো পরিষ্কার শুনতে পাই আমাদের রান্নাঘরের দরজাটাকে খুব
আস্তে করে খুলছে। দরজা খুলে ভিতরে প্রবেশ করলো। তারপর বেশ কিছুক্ষণ পুরো চুপচাপ, কোনো শব্দ নেই। আমি ভাবলাম একবার সুপ্রিয়াকে ডাকি, ওকে পুরো ঘটনা বলি। কিন্তু ওই যে ও আমার মেয়ের থেকেও বেশি ভীতু, তো ওকে বলার থেকে না বলাই ভালো, সেজন্য চুপ করে গেলাম। একবার ভাবলাম যে লাইটটা নিয়ে আমি নিজে একাই বের হই, দেখি কোনো ভূত না এটা কোনো চোর ডাকাতের কাজ বা অন্য কারোর কাজ। কিন্তু মনে মনে ভাবলেও সাহস পাচ্ছিলাম না, কেননা আগের রাতে যা যা ঘটেছে তাতে করে সত্যিই আমি একদম সাহস পাইনি। তবুও মনের মধ্যে কোনো রকমের সাহস জোগাড় করে আমি বিছানার থেকে উঠেছি, লাইটটাকেও হাতে নিয়েছি। এরপর দরজা খুলে ঘর থেকে বেরোবো, ঠিক সেই মুহূর্তেই আমি আবারও সেই আগের রাতের মতোই একই রকম আওয়াজ শুনতে পাই। আমি শুনতে পাই আবারও সেই একই রকমভাবে এঁঠো বাসনগুলোকে চতুর্দিকে ছড়িয়ে ফেলছে, এবং এই আওয়াজটা আগের দিনের রাতের আওয়াজের থেকেও বেশি জোরে হয়, খুব জোরালোভাবে হয়। এতটাই জোরে আওয়াজটা হয় যে আমার স্ত্রী, আমার মেয়ে, ওরাও ঘুম থেকে উঠে পড়ে। তো যখন আমার স্ত্রী ঘুম থেকে উঠে পড়ে, সে তো পুরো হকচকিয়ে ওঠে। এত রাতে রান্নাঘর থেকে এরকম আওয়াজ আসছে, ও ভাবে হয়তো কোনো চোর টোর ঢুকেছে বাসনপত্র চুরি করতে। ও তো উঠে না উঠে সঙ্গে সঙ্গে বলে, চোর চোর চোর, এই ধরো ধরো ধরো। এদিকে কিন্তু হেব্বি সাহসী, মানে আমার থেকেও সাহসী, আমাকে কোনো তোয়াক্কা না করে সঙ্গে সঙ্গে দরজা খুলে বাইরে বেরিয়ে যাই এবং ছুটে গিয়ে রান্নাঘরে যাই। আমিও ওর পিছু পিছু রান্নাঘরে যাই, কিন্তু কাউকে দেখতে পাইনি। আমাদের ঘর কিন্তু পাঁচিল দিয়ে ঘেরা, অতএব আমরা যেই সময় গেলাম সেই সময়ে আমাদের আওয়াজ শুনে যদি কোনো চোরও এসে থাকে, তাকেও কিন্তু ওই পাঁচিল টপকে বাইরে বেরোতে হবে। আর তার পক্ষেও এত শীঘ্রই, মানে এত দ্রুত পাঁচিল টপকে বাইরে বেরোনো সম্ভব নয়। এটা কিন্তু আমার স্ত্রী বুঝতে পারে। সে সঙ্গে সঙ্গে এই প্রশ্নটা করে যে, কি ও, কই কেউ তো নেই, যদি চোরই এসে থাকে তাহলে সে গেল কোথায়? এত শীঘ্রই তো পাঁচিল টপকে যেতে পারবে না। আমার স্ত্রীর আরেকটা বিষয়ে খটকা লাগে, সেটা হচ্ছে ও খেয়াল করে দেখে যে আমাদের ঘরে যতগুলো ধোয়া পরিষ্কার থালা বাসন হাঁড়ি করা ছিল, সব যে যার নিজের স্থানে আছে। শুধুমাত্র রাত্রেবেলায় আমরা যেই সমস্ত থালা বাটিতে খাবার খেয়েছি, সেগুলোই শুধুমাত্র এলোমেলো হয়ে চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আর সেগুলোতে যেই সমস্ত মাছের কাঁটা ছিল, প্লাস আরও টুকটাক সবজি যেগুলো আমরা খাইনি, যেগুলো ফেলে দিয়েছি, সেগুলোর একটাও নেই। সুপ্রিয়া ভাবে যে হয়তো কোনো বিড়াল হবে, কেননা কোনো চোর হলে নিশ্চয়ই এঁঠো থালা বাসন ঘাঁটতো না, বরং ওই হাঁড়ি কড়া ওগুলোকে নিয়ে যেত। আর বিড়ালের পক্ষেই সম্ভব এত দ্রুত পাঁচিল টপকে যাওয়া এবং এঁঠো খাবারের ওই মাছের কাঁটা, তারপর সবজি এগুলো খাওয়া। তবে সুপ্রিয়া এত কিছু ভাবলেও একটা কথা ভাবেনি যে যদি কোনো বিড়ালই হয় তাহলে দরজা খুলে কিভাবে প্রবেশ করলো। এই বুদ্ধিটা বা এই কথাটা কিন্তু ওর মাথায় আসেনি। এটা কিন্তু আমি ভেবেছিলাম, তবে আমি ওকে সেই মুহূর্তে এই কথাটা বলিনি। কিন্তু আমি বুঝতে পারি যে এটা কোনো বিড়ালের কাজ নয়। কি আর করবো, সুপ্রিয়াকে তো কিছু বলতে পারবো না, তাই ওকে আমি তাই বললাম যে হ্যাঁ, এটা কোনো বিড়ালের কাজ হবে। এই বলে আমি ওকে নিয়ে আবারও রুমে ফিরে আসি। তবে সেই রাতে আর কিছুই ঘটেনি, মানে প্রত্যেক রাতে ওই রান্নাঘর নিয়েই ঘটনা ঘটতো, আর ওই এঁঠো থালা বাসন নিয়েই ঘটনা ঘটতো। মানে আমাদের সাথে কোনো ভৌতিক ঘটনা ঘটেনি। অনেক ঘটনা শুনেছি যে আত্মা বুকের উপর বসে থেকে গলা টিপে ধরে, আত্মা যখন ঘুমায় তার মাথার সামনে দিয়ে হেঁটে বেড়ায়, ছাদের উপর দিয়ে হেঁটে বেড়ায়, কল টিপে, অনেক কিছুই করে। কিন্তু আমাদের সাথে এরকম কোনো ঘটনাই ঘটেনি। আমাদের সাথে একটা ঘটনাই ঘটতো, যখন রাত হয়ে যেত, শুধুমাত্র রাত্রেবেলায় আমাদের রান্নাঘর থেকে ঘটনাগুলো ঘটতো। ওই থালাগুলো ফাবড়ে দেওয়া, খাবার খেয়ে যাওয়া, কোনো ভালো খাবার থাকলেও পরের দিন সকালে ঘুম থেকে দেখতাম সেই খাবারটা নেই। মানে শুধুমাত্র খাবার রিলেটেড ঘটনাই ঘটতো। তো এর পরের দিন, মানে সোমবার, ওই দিন আমি কিন্তু অফিস যাই।
সারাদিন ভালোভাবে কাটে, অফিস শেষ করে টিউশনি করি, দেন আবারও বাড়ি আসি। মানে সকাল থেকে রাত্রে খাওয়া দাওয়া পর্যন্ত সব কিছু একদম স্বাভাবিক, কোনো অস্বাভাবিক কিচ্ছু নেই। কিন্তু রাত্রে ঘুমানোর পর ওই মাঝরাতে রান্নাঘরে কিছু না কিছু ঘটবেই ঘটবে। আমার স্ত্রী সেই দিন কি করেছিল না, আগের রাতে যেহেতু ওরকম ওই এঁঠো খাবার ছিল বলে ওই বিড়াল, মানে ও ভেবেছিল বিড়াল হয়তো বিড়াল এসে খাবারগুলো খেয়ে গেছে, ও সেটাই ভেবেছিল। তো ও কী করেছিল যে যাতে বিড়াল টিড়াল না এসে রাত্রেবেলায় ওরকম কোনো কাজকর্ম করে, যাতে না ঘুম ভেঙে যায়, সেজন্য ও সেই দিন ইচ্ছাকৃতভাবেই খাওয়া দাওয়ার পর থালা বাসন ধুয়ে তারপরেই কিন্তু শুয়েছিল। মানে সেই দিন কিন্তু ও আমাদের রান্নাঘরে কোনো খাবার রাখেনি, না এঁঠো খাবার, না হাঁড়ির মধ্যে কোনো খাবার, কিচ্ছু ছিল না। আর সেই দিনই কিন্তু আসল ঘটনাটা ঘটেছিল। মানে যেই আত্মা বা যেই ভূত প্রেত যেটা বলো না কেন, যে খাবারের জন্য আমাদের ঘরে আসতো বা ছিল, সে কিন্তু সেই দিন কোনো খাবার পায়নি। আর সেই দিনই আসল ঘটনাটা ঘটে, এবং সেই দিনই আমার স্ত্রী বুঝতে পারে যে এটা কোনো বিড়ালের কাজ নয়, এটা নিশ্চয়ই কোনো প্রেতাত্মার কাজ। সেই দিন কি হয় না, সেই দিনও এই আগের দিনের মতোই একই রকমভাবে আমি আবারও একটা ওই নূপুর পরা হাঁটার আওয়াজ শুনতে পাই। এবং আমি সেই দিন ইচ্ছাকৃতভাবেই ঘুমাইনি। আমি দেখতে চেয়েছিলাম যে আজকে রাতে কিছু ঘটে কিনা, আজকে তো কোনো খাবার নেই, তো আজকে কি ঘটে বা কিছু ঘটে কিনা দেখার জন্যই আমি ইচ্ছাকৃতভাবেই ঘুমাইনি। কিন্তু আমার স্ত্রী মেয়ে ওরা ঘুমিয়ে গিয়েছিল, কারণ ওরা তো আর জানে না এগুলো ভূত প্রেতের কাজ, ওরা জানে যে এটা কোনো বিড়ালের কাজ। তো একটা বিড়াল খাবার খেতে আসবে কি আসবে না এটার জন্য কেউ জেগে থাকবে না, সে অবভিয়াসলি ঘুমাবে। তো ওরা কিন্তু ঘুমিয়ে গিয়েছিল, কিন্তু আমি তো জানতাম যে এটা কোনো বিড়ালের কাজ নয়, সেই জন্য আমি কিন্তু ঘুমাইনি। আমি ইচ্ছাকৃতভাবেই জেগেছিলাম এটা দেখার জন্য যে আজকে তো খাবার নেই, আজকে কি করে, আজকে কি ঘটে। আমি সেই দিন যখন আমার স্ত্রী আমার মেয়ে ওরা ঘুমিয়ে পড়ে, আমি সেই দিন ওই জানালার পাল্লাটাকে খুব হালকা করে খুলে ঘরের ভিতরটাকে একেবারে ঘুটঘুটে অন্ধকার করে দিয়েছিলাম, যাতে করে বাইরে থেকে সে আমাকে দেখতে না পায় যে আমি তাকে দেখছি। আমি জানালার পাল্লাটাকে খুব হালকা করে খুলে এক চোখ দিয়ে বাইরে তাকিয়েছিলাম। কখন কি ঘটে, কখন কি ঘটে, এই অপেক্ষায় বেশ অনেকক্ষণ বসেছিলাম। কিন্তু ঠিক ওই একই সময় আমি পুরো পরিষ্কার সেই নুপুরের আওয়াজ শুনলাম, এবং সেই সাথে একটা অবয়বকে দেখতে পেলাম। আমি দেখলাম যে আমাদের যেই পাঁচিলের সামনে যে গেটটা আছে, সেই গেটটা কিন্তু সে খুলল না। সে উড়ে এলো না কিভাবে এলো আমার কোনো আইডিয়া নেই, কিন্তু হঠাৎ করেই সে আমাদের উঠোনে এসে হাজির হলো। এবং সেই দিনও তার হাতে কিন্তু সেই একই রকম লণ্ঠন ছিল, যেটা খুব টিম 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 করে চলছিল। আমি সত্যি খুব অবাক হয়ে গেছিলাম যে ভূতের হাতে লণ্ঠন মানে যেই ভূত শুনেছি নাকি ভূত প্রেত এরা নাকি আগুন লোহা এসব জিনিসকে ভয় পায়, এইসব জিনিস দেখলে কাছে আসে না, সেই ভূত আবার মানে ভূত লণ্ঠন নিয়ে আসছে, এটা একটা হাসির মতন হয়েছিল ব্যাপারটা, কিন্তু বাস্তব। মানে ভূতের মুখে যেরকম রাম নাম কথায় আছে, সেরকমই এটা কিন্তু কেউ নিজের চোখে না দেখলে কখনোই বিশ্বাস করবে না। আমিও যদি এটা অন্য কারোর মুখে শুনতাম, কেউ বলতো, আমিও বিশ্বাস করতাম না, কিন্তু আমি যেহেতু নিজের চোখে দেখেছি তাই আমি বিশ্বাস করেছিলাম, বা আমি বিশ্বাস করি আজও। আমি দেখলাম যে সেই একই রকম, মানে বাঁশবাগানে যেমনটা দেখেছিলাম যে সেই মহিলাটা সেই লণ্ঠন নিয়ে দাঁড়িয়েছিল, প্লাস লণ্ঠন নিয়ে আমার পিছনে ছিল, ঠিক সেম মহিলা একই রকম লণ্ঠন নিয়ে খুব আস্তে আস্তে রান্নাঘরের দিকে এগিয়ে যাচ্ছে। তবে সেটা তো আমি কিন্তু মহিলাটার মুখটাকে দেখতে পাইনি, কারণ তার মুখটার কাছে একদম নিকষ কালো ঘুটঘুটে অন্ধকার ছিল। ওই হ্যারিকেনটা খুব মৃদুভাবে জ্বলছিল, যেই কারণে হ্যারিকেনের আলোটাও খুব পরিষ্কারভাবে মাটিতে পড়ছিল না। তবে ওই আলোতে যেটুকু দেখেছিলাম তাতে করে আমি একটা জিনিস খেয়াল করেছিলাম যে তার পরনে কিন্তু একটা কালো রঙের কাপড় ঢাকা ছিল, যেটা ওই যে যেরকম মুসলিম মেয়েরা কালো বোরখা পরে, ঠিক সেরকম। আমি আমার স্ত্রীকে ভাবলাম একবার ডাকি, ওকেও এই ঘটনার সাক্ষী করি, কিন্তু ওকে ডাকতে হয়নি, ও একটু পর নিজে উঠে গিয়েছিল। যখন ওই আত্মাটা দরজাটাকে খুলল,
দরজা খোলার পর যখন সে ঘরে ঢুকে দেখলো যে আজকে তার জন্য কোনো খাবার রাখা হয়নি, তখন সে রীতিমতো পুরো রেগে উঠেছিল এবং সে রাগের মাথায় যতগুলো ধোয়া পরিষ্কার থালা বাসন ছিল সবকে এক মাথার থেকে মেঝেতে ফেলতে লাগলো এবং সেই আওয়াজে আমার স্ত্রী মেয়ে ওরা উঠে গিয়েছিল। আমি আমার স্ত্রীকে সেই মুহূর্তে মুখে হাত চেপে রেখেছিলাম, ওকে কথা বলতে মানা করেছিলাম এবং ওকে আমি ওই জানালার দিকে বাইরে তাকাতে বললাম। ও যখন দেখলো যে দরজাটা খোলা এবং ভিতরে একটা কালো রঙের ড্রেস পরে কোনো মহিলা টাইপের কেউ থালাগুলোকে ফেলে দিচ্ছে, ও তখন বুঝতে পারলো যে এটা আর যাই হোক কোনো চোর ডাকাতও নয়, কোনো বিড়ালও নয়, কোনো প্রেতাত্মাই হবে। সত্যি বলতে আমার স্ত্রী তো সেই মুহূর্তে পুরোপুরি বলতে গেলে এক প্রকার হার্ট ফেল করার জোগাড়। ও তো রীতিমতো থরথর করে কাঁপতে শুরু করেছিল, পুরো ঘেমে গিয়েছিল। কিন্তু সেই রাতে আমিও কিন্তু কম ভয় পাইনি। আমারও এমন অবস্থা হয়েছিল যে প্যান্টে হয়ে যাওয়ার জোগাড়। আমি সত্যি কথা বলছি, সেই রাতে আমরা কেউ বেরোয়নি। জানালা বন্ধ করে দরজা বন্ধ করে সারা রাত 3 জন মিলে জেগেছিলাম। কোনোভাবে রাতটা কাটিয়ে সকাল হতেই আমি আমাদের গ্রামের এক কাকা আছেন, ওনার নাম হচ্ছে কার্তিক রায়। অনেক বয়স্ক একজন ব্যক্তি, কিন্তু ভূত প্রেত এইসব নিয়ে কিন্তু ওনার অনেক নলেজ, উনি অনেক কিছু জানেন। তো আমি তার কাছে গিয়ে তাকে সমস্ত ঘটনাটা খুলে বলি। সে তখন একটা কথাই বলে যে তুই এক কাজ কর, তুই সোনামুখীর এক আদিবাসী ওঝা আছে, তুই ওর কাছে যা, ওর ঠিকানা নাম আমি তোকে সব কিছু লিখে দিচ্ছি, তুই আজই ওর কাছে যা। ও কিন্তু এসবে খুব পারদর্শী, অনেক ঘরেই ও ভূত প্রেত ছাড়িয়েছে, অনেক মানুষকেও ও এই বিপদ থেকে উদ্ধার করেছে। আশা করি তুই ওর কাছে গেলে এই বিপদ থেকে বেরোতে পারবি। তো সেই কাকা আমাকে ওই আদিবাসী ওঝার নাম ঠিকানা সব কিছু একটা কাগজে লিখে দেয়। আমি ওই দিনই আমার স্ত্রী আমার মেয়ে ওদেরকে নিয়ে সেই আদিবাসী ওঝার বাড়িতে যাই। তার বাড়িতে গিয়ে পৌঁছাই প্রায় দুপুরের দিকে। তাকে গিয়ে সমস্ত ঘটনাটা খুব ভালোভাবে গুছিয়ে বলি। সে সব শুনে একটা কথাই বলে যে এই কাজ আমার বাড়ি থেকে করা সম্ভব নয়, এই কাজের জন্য আমাকে তোদের বাড়ি যেতে হবে, যা করার সেখান থেকে করতে হবে। তো তাই হয়, সেদিন তাকে নিয়ে আমরা আমাদের বাড়িতে ফিরে আসি এবং সেই রাতটা সে আমাদের বাড়িতেই থাকে। তো তার কথা মতে আমরা সেই রাতে গোটা মুরগি এনে ঘরে রান্না করি, তার সাথে আমরা গোটা মাছ এনেছিলাম, যেই মাছটাকে রান্না না করেই আমরা কিন্তু ওই আমাদের রান্নাঘরে রেখে দিয়েছিলাম। এবং আমরা ওই যেই মুরগিটাকে রান্না করেছিলাম তার এক পিসও আমরা কেউ খাইনি। আমরা ওই দিন রাতে পুরোপুরি নিরামিষ খাবার, বলতে গেলে মুড়ি আলু সেদ্ধ এরকম কিছু খেয়ে সে রাতটা কাটিয়েছিলাম। এবং আমরা 4 জন, মানে আমি, আমার স্ত্রী, আমার মেয়ে এবং ওই ওঝা, আমরা 4 জন একই ঘরে ছিলাম। আমরা জানালা দিয়ে বাইরে তাকিয়েছিলাম, তার আসার অপেক্ষা করছিলাম। যথারীতি প্রতিদিনের মতো সে সেই রাতেও আসে, সেই একই রকমভাবে আসে। সে রান্নাঘরে ঢোকে এবং সে রাতে সে কোনো রকম কোনো আওয়াজ করেনি। তবে এই খাওয়া দাওয়া করার সময় ওঝা আমার রুম থেকেই বেশ কিছু ক্রিয়া করে। মানে যেই মাছটাকে আমরা রান্নাঘরে রেখেছিলাম এবং যেই মাংসটাকে রান্না করে ভালো বাটিতে সাজিয়ে রেখেছিলাম, সেই মাংসের কিছুটা মাংস আমরা কিন্তু আমাদের ঘরেও নিয়ে আসি এবং সেই মাছের সামান্য কিছুটা আঁশ আমরা আমাদের ঘরে, মানে ওই ওঝা নিয়ে আসে। এবং সেই আত্মা যখন ওই রান্নাঘরের মধ্যে প্রবেশ করে, সে তখন এই আমাদের রুম থেকে, যেখানে আমরা 4 জন ছিলাম, সেখান থেকে সে বেশ কিছু ক্রিয়া করে। ক্রিয়া বলতে সে ওই আঁশগুলোতে আগুন লাগিয়ে দেয় এবং ওই মাংসের উপর সে বেশ কিছু মন্ত্র পড়ে ওই আত্মাকে বান মারে। উৎপল, তুমি বিশ্বাস করবে কিনা জানি না, তবে যখন ওই আঁশগুলোতে আগুন লাগিয়ে দেয়, যখন ঘরের মধ্যে একটা বিকট গন্ধ উঠে,
এবং যখন ওই মাংসটাকে বান মারে ঠিক সেই সময় রান্নাঘর থেকে একটা বীভৎস চিৎকার ভেসে আসে। একটা এতটাই ভয়ানক চিৎকার ভেসে আসে যে ওই রাতে মানে আমাদের যে কি অবস্থা হয়েছিল তুমি ভাবতে পারবে না। এবং সেই আত্মা শুধু রান্নাঘরেই সীমাবদ্ধ ছিল না, সে রান্নাঘর থেকে ছুটে আসে আমাদের ঘরের সামনে এবং আমাদের ঘরে এসে যথারীতি দরজায় ধাক্কা মারে। আমি জানি না আত্মারা দরজা ভেদ করে প্রবেশ করতে পারে কিনা, তবে সেই রাতে সে সেটা করতে পারেনি, কেননা ওই ঘরটাকে পুরোপুরিভাবে বন্ধন করা ছিল। হয়তো এটা সে পারত, কিন্তু ওই ওঝা আগে থেকেই সে তার নিজের এবং আমাদের তিনজনেরই প্রত্যেকের দেহ বন্ধন করে দিয়েছিল এবং ওই ঘরটাকেও টোটালি বন্ধন করে দিয়েছিল, শুধুমাত্র রান্নাঘরটাকে বাদে, যাতে করে সে রান্নাঘরে প্রবেশ করতে পারে এবং সে এইখান থেকে পুরোপুরি কাজগুলো করতে পারে। তো ওই আত্মা সে যখন ওই বাইরে থেকে আমাদের ঘরের দরজাকে জোর করে ধাক্কা দিচ্ছে, ঠিক সেই সময় এইদিকে এই ওঝা তত বেশি করে ওই আঁশগুলোতে ধুনা গুঁড়োর মতন কোনো একটা গুঁড়ো ছিটাচ্ছে এবং মুখে ওদের আদিবাসী তন্ত্রে কিছু মন্ত্র বলছে। এইভাবে এই কাজগুলো মোটামুটি বেশ অনেকক্ষণই ঘটেছিল। ওই ওঝাকে ওই আত্মার সঙ্গে বেশ অনেকটা সময় ফাইট করতে হয়েছিল, তবে অবশেষে কথাই তো আছে যে শুভ জিনিসেরই জয় হয়। হ্যাঁ, ওই ওঝারই জয় হয়েছিল। অনেকক্ষণ পর, প্রায় মোটামুটি আধ ঘন্টা থেকে 45 মিনিট হবে, এতক্ষণ যুদ্ধ করার পর ওই আগুনটাও নিভে যায় এবং মাংসের বাটি, মানে যেই মাংসের টুকরোটা আমাদের ঘরে আনা হয়েছিল, সেই মাংসটা পুরোপুরি কালো হয়ে যায়, অথচ সেই মাংসতে কোনো আগুন ধরানো হয়নি। এবং সব কিছু মানে বাইরের ওই ধাক্কা দেওয়া, কর্কশ গলায় চিল্লানো সব শান্ত হয়ে যায়। যথারীতি ওঝা দরজা খুলে, বাট দরজা খুললেও কিচ্ছু আমরা দেখতে পাই না, কিচ্ছু না, কোনো হ্যারিকেন, লণ্ঠন, কোনো কিচ্ছু না। তবে যখন আমরা রান্নাঘরে প্রবেশ করলাম, তখন আমরা দেখলাম যে ঠিক সেম অবস্থা, মানে আমাদের ঘরে যেমনটা হয়েছে রান্নাঘরেও কিন্তু সেম অবস্থায় হয়েছে। কিছুটা মাংস খাওয়ার পরেও যেই অবশিষ্ট মাংসটা ছিল, সেই মাংসটা পুরো নিকোষ কালো হয়ে গেছে এবং পুরো মাছটা পুরো কঙ্কাল, মানে মাছ পোড়ালে যেমন হয় ঠিক সেরকমটা হয়ে গেছে। না, ওই দিন রাত থেকে আর কোনো কিছু ঘটেনি, সব স্বাভাবিক। তবে এই যে একটা ঘটনা ঘটেছে, এই ঘটনাটাকে আমি আজও ভুলে উঠতে পারিনি, আর আমি ভবিষ্যতে কোনো দিনও ভুলতে পারবো না। তো এটাই ছিল আজকের ঘটনা। ঘটনাটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক তো করবেন, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অথচ এরকম সত্য ভৌতিক ঘটনাগুলো শুনতে ভালোবাসেন, তো এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, নইলে কিন্তু এরকম ঘটনাগুলো মিস করতে থাকবেন। আর হ্যাঁ, এই ঘটনাটাকে সেই সমস্ত মানুষদেরকে শেয়ার করো যারা প্রচুর মাংস খেতে ভালোবাসে। তাদেরকে শুনিয়ে দাও যে তোমার মাংস খাওয়াটা একটা কিন্তু ভয়ঙ্কর কারণে পরিণত হতে পারে, বিশেষ করে যদি তুমি রাত্রেবেলায় মাংস এনে খাও। আর অবশ্যই হাইপটা করে দিও, কেননা হাইপ করলে আমি এরকম ঘটনা বেশি উৎসাহ নিয়ে আনতে পারবো। তো চলো, বেশি কথা বাড়াবো না, চলে যাবো আজকের প্রশ্ন উত্তর পর্বে। আজকের যে প্রশ্ন সেটা হচ্ছে, এই ওঝার সন্ধান কে দিয়েছিল? তো চলুন দেখে নিই কারা কারা সঠিক উত্তর দিয়েছেন। সঠিক উত্তর দিয়েছেন বাঁকুড়া থেকে প্রিয়াঙ্কা দে, হাওড়া থেকে গৌরব মল্লিক, চিন্ময় মান্না, সর্বাণী দত্ত ও বাদল খটিয়াল, নদিয়া থেকে সাথী দাস ও দেবতী বিশ্বাস, উত্তর 24 পরগনা থেকে অসীম নন্দী, আদিত্য রয়, শ্রেয়া দাস মুখার্জি ও মৈনাক সাহা, হুগলি থেকে সুখেন্দু ঘোষ, সুরদীপ কুণ্ডু ও জবা চক্রবর্তী, দক্ষিণ দিনাজপুর থেকে অনুশ্রী দেবনাথ, দক্ষিণ 24 পরগনা থেকে মেঘা মণ্ডল, মামনি দাস ও অয়ন মণ্ডল, কলকাতা থেকে মনীষা দত্ত রয় ও সুজাত ঘোষ, পশ্চিম মেদিনীপুর থেকে অগ্নি চক্রবর্তী, বাংলাদেশ থেকে মিম, কটক থেকে রাধেশ্যাম পাল, উত্তর 24 পরগনা থেকে সমা বোস এবং সর্বশেষ জলপাইগুড়ি থেকে বিপ্লব দাস। তো চলুন আবারও দেখা হবে সোমবার রাত 10টায়। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের ও পরিবারের খেয়াল রাখবেন।